আসসালামু আলাইকুম। ইদানিং একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করা যাচ্ছে, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোকে কোম্পানি অনেক শক্তপোক্তভাবে তৈরি করছে, যাতে করে আপনার শখের ফোনটি হাত থেকে পড়ে গেলে সহজে ভেঙে না যায় বা কোনো ক্ষতি না হয়। আর এমন একটি ফোন আমাদের হাতে, Oppo A3X। অত্যন্ত শক্তপোক্ত হওয়া ফোনটি পারফরমেন্সের দিক থেকে কতটা পারফেক্ট সেটি জানতে স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথমে দেখতে চাই মোবাইলটি ছাড়া বক্স কন্টেন্টে আমরা কি পেয়েছি। এখানে আছে একটি USB ডেটা কেবল, 45 ওয়াটের সুপারভোক ফাস্ট চার্জার, সিম ইজেক্টর টুল, কুইক গাইড, সেফটি গাইড এবং প্রোটেক্টিভ কেস। এবার মোবাইলটির ডিজাইন নিয়ে একটু কথা বলতে চাই। এটির বডি এবং ফ্রেম দুটোই প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেলটা লাইটের সংস্পর্শে নিলে এক ধরনের গিল্টারি ফিল পাওয়া যায়, যেটি দেখতে অনেকটা এই প্রিমিয়াম স্মার্টফোনের মতোই লাগে। মোবাইলটিতে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স থাকায় হাত থেকে পড়ে গেলে সহজেই ভেঙে যাবে না। তবে হ্যাঁ, তখনই ভেঙে যাবে যখন অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে এটাকে ভেঙে ফেলার ট্রাই করবেন। IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স বা মাল্টিপল লিকুইড রেসিস্ট্যান্স থাকায় ছিটে পড়া পানি বা টুকটাক ধুলাবালু থেকে প্রোটেকশন পাওয়া যাবে, বাট ইচ্ছে করেই পানির সংস্পর্শে নেওয়া যাবে না। 7.68 মিলিমিটার থিকনেসে মোবাইলটির ওয়েট রাখা হয়েছে মাত্র 186 গ্রাম। বক্সি টাইপের ডিজাইন হওয়ায় দুই হাতে এটি কমফোর্টলি ব্যবহার করতে পেরেছি। তবে যাদের হাতের শেপ তুলনামূলক একটু ছোট, তারা ঝামেলায় পড়তে পারেন এক হাতে ব্যবহার করে। এত কিছুর পরেও এর ওয়েট ব্যালেন্স আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে মোবাইলটির ডান সাইডে আছে ভলিউম লকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটি একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের কাজ করবে। আমাদের টেস্টিংয়ে কিছুটা অ্যানিমেশন ডিলাই পেয়েছি, তবে আরও কুইক রেসপন্স করলে ভালো হতো। বাম দিকটায় আছে একটি সিম কার্ড স্লট, যেখানে দুইটা ফিজিক্যাল সিমের পাশাপাশি ব্যবহার করা যাবে সর্বোচ্চ 1 টেরাবাইটের একটা এক্সটার্নাল মাইক্রো এসডি। উপরের দিকটা একদম ফাঁকা, পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এখানে কিছুই রাখা হয়নি। একদম নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, যেখান থেকে সর্বোচ্চ 300% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করা যায়, তবে 100%-এর নিচে রাখলে ক্লিয়ার এবং লাউড অডিও প্রোভাইড করতে পারে। আরও আছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 মিলিমিটার অডিও পোর্ট। মোবাইলটি বাংলাদেশে দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতেরটি নেবুলার রেড এবং অপর কালারটি ওশেন ব্লু। অফিসিয়ালি এর রয়েছে দুটি ভেরিয়েন্ট, 464 14,999 টাকা এবং 4128 16,999 টাকা, যেটির র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। বরাবরের মতো মোবাইলটি আমরা সংগ্রহ করেছি ম্যাক্স অন গ্যাজেটস থেকে। সব ধরনের গ্যাজেট আইটেম কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট থাকবে অ্যাপটেক অডিয়েন্সদের জন্য। ম্যাক্সন সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে ডেসক্রিপশনে। মোবাইলটির রিয়ারে মেইন ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেল সেন্সর এবং ফ্রন্ট ফেসে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। মেইন ক্যামেরা দিয়ে পারফেক্ট লাইটিংয়ে ছবি তুলতে পারলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো ছবি পাওয়া যায়, তবে ছবিতে শার্পনেস এবং ডিটেলের কিছুটা কমতি খেয়াল করতে পারবেন। নাইট মোডের ছবিগুলোতে লাইটিং এরিয়ায় বেটার আউটপুট পেলেও লো লাইটের ছবিগুলোতে পর্যাপ্ত নয়েজ দেখা যায়। মেইন ক্যামেরা দিয়ে 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি তেমনটা ভালো লাগেনি, কারণ ভিডিওতে শেকিং আছে, মানে স্টেবিলাইজেশন নেই। তাছাড়া কালার, ডিটেল এবং শার্পনেসের ঘাটতি তো আছেই, যেটি 17,000 টাকার ফোনে মেনে নেওয়ার মতো ছিল না। সেলফি ক্যামেরার ছবিগুলো তুলনামূলক ভালোই লাগছিল মেইন ক্যামেরা থেকে, তবে পোর্ট্রেট মোডে অবজেক্ট সেপারেশন এলোমেলো হয়ে যায়, বিশেষ করে কান এবং চুলের এরিয়াগুলো। সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ মানের। মেইন ক্যামেরার মতো এখানেও স্টেবিলাইজেশন নেই, কোয়ালিটি টুকটাক কাজ চালিয়ে নেওয়ার মতো। ডিসপ্লে হিসেবে এখানে রয়েছে 6.67 ইঞ্চ সাইজের IPS LCD প্যানেল, যার রেজলিউশন হলো 1604/720 পিক্সেল এবং HD+, যেটি থেকে সর্বোচ্চ 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। ইউটিউব থেকে ভিডিও প্লে করে আমরা সর্বোচ্চ 1080p রেজলিউশনের সাপোর্ট পেয়েছি। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখেও তেমন কালার নেগেটিভিটি পাইনি, তবে একদম কাছ থেকে দেখলে শার্পনেসের কিছুটা ঘাটতি খেয়াল করতে পারবেন। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকায় আউটডোরে লো ব্রাইটনেস জনিত কোনো ঝামেলা পাইনি, তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা সমস্যা হতে পারে। ডিসপ্লের চিন এবং বেজেলগুলো এবারও মোটা মনে হচ্ছে, বিশেষ করে এর লোয়ার চিনটা, এটা আরেকটু ন্যারো করতে পারতো। IPS প্যানেল হওয়ায় এটা নিয়ে কমপ্লেন করতে চাচ্ছি না। মোবাইলটিতে SoC হিসেবে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 1 অক্টাকোর চিপসেট, যেটি 4G সাপোর্টেড। ডেইলি লাইফে চিপসেটটি আপনাকে চলনসই সাপোর্ট দিবে, যেমন ফোনে কথা বলা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা এবং ভিডিও দেখা। যারা হার্ডকোর ইউজার আছেন, মানে একটানা অনেকক্ষণ গেম করতে পছন্দ করেন, এই চিপসেটটি কিন্তু তাদের জন্য নয়। তারপর আমরা লো সেটিংয়ে ফ্রি ফায়ার ট্রাই করে দেখেছি, অ্যাকশন মোমেন্টে সেখান থেকে ফ্রেম রেটের উপর খেয়াল করা যায় এবং হিট জেনারেটও হচ্ছিল। তবে অফলাইন এবং 2D গেমগুলো তুলনামূলক ঠিকঠাকই পারফরমেন্স দিচ্ছিল,
সময় কাটানোর জন্য এগুলো প্লে করতে পারবেন, তখন তেমনটা হিটিং ইস্যু পাবেন না। নতুন করে কোনো অ্যাপ্লিকেশন রান করতে গেলে একটু টাইম নিচ্ছিল, যেটি এই ফোন থেকে একটু প্রত্যাশা ছিল না, তবে টাচ রেসপন্স আবার ঠিকঠাকভাবে কাজ করছিল। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে 5 থেকে 6টা অ্যাপ্লিকেশনের বেশি রান রাখলেই লেগে ফিল পাওয়া যায়। মোবাইলটি রান করছে ColorOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14-এ। ইউআইটি আমার কাছে বেশ নিট অ্যান্ড ক্লিনই লেগেছে, তবে কিছু প্রি ইনস্টল অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ডিলিট করলে একটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে। মোবাইলটিতে 50-100 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় টুকটাক ব্যবহারে অনায়াসই 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বিশেষ করে যারা ফোনে কথা বলেন এবং টুকটাক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন। এবং যারা রাফ ইউজ করেন তারা তাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটির সাথে থাকা 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 0 থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম আপনাকে অনেক প্যারা থেকে বাঁচিয়ে রাখবে। ওভারঅল বলতে গেলে 17,000 টাকার প্রাইস সেগমেন্টসের এই ডিভাইসটিতে বেশ কয়েকটি বিষয়ে কমতি মনে হচ্ছে আমার কাছে, যেমন HD+ ডিসপ্লে। এখানে অবশ্যই ফুল HD+ ডিসপ্লে দেওয়ার দরকার ছিল, কারণ মার্কেটে সেম প্রাইস সেগমেন্টসের কয়েকটি ব্র্যান্ড ইতিমধ্যে ফুল HD+ ডিসপ্লে দিচ্ছে। যারা ভাবতেছেন মোবাইলটি দিয়ে টুকটাক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করবেন, তাদেরকে এই মোবাইলটি অ্যাভয়েড করার পরামর্শ থাকবে, কারণ সেম প্রাইস সেগমেন্টে মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের ভালো ক্যামেরা ফোন রয়েছে। পারফরমেন্সের কথা বলতে গেলে আপনি যদি কোনো হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চান অথবা অনেকক্ষণ গেম প্লে করতে চান, তখন এটি স্যাটিসফাই হওয়ার মতো কোনো পারফরমেন্স আপনাকে দিবে না। এবার আসি এই ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে বা কারা কিনবেন। যাদের হাত থেকে বারবার ফোন পড়ে ভেঙে যাওয়ার রেকর্ড আছে, যারা বড় সাইজের স্ক্রিনে ভিডিও দেখতে পছন্দ করেন, লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ এবং কুইক চার্জিং সিস্টেম প্রয়োজন, তারা তাদের পছন্দের তালিকায় এটি রাখতে পারেন। তারপরে সিদ্ধান্ত আপনার কাছে। ফোনটি সম্পর্কে বিস্তারিত ভালো মন্দ জেনে দেন সিদ্ধান্ত নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।